একদিন আগেই খলিলুর রহমান বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা তিনি চলে গেলেন ভারতে, যাবার কথা ছিল যেদিন তার থেকে একদিন আগেই, এবং একটা বৈঠক হলো, দ্বিপাক্ষিক বৈঠক অজিত দোভালের সাথে। এক যে উনি কিন্তু দিল্লি রওনা হওয়ার আগে ভারতের হাই কমিশনার হুম, ঢাকায় প্রণয় ভার্মা হুম, তার বাড়িতে গিয়ে দেখা করেছে। তবে আবেদনটা কার ছিল দেখা করার জন্য অজিত দোভালের সাথে, সেটা আর কি? শোনা যায় যে দিল্লির মার্কিন দূতাবাসের সঙ্গে তার কোনো বৈঠক হয়েছে, কিন্তু শেখ হাসিনার একটা বিচার হয়েছে, বিচারে একটা শাস্তি হয়েছে, ফাঁসির সাজা হয়েছে। ফলে সেই বিষয়গুলো সম্পর্কে স্পষ্টভাবে সম্প্রতি তিনি যে ইন্টারভিউ দিচ্ছেন তাতে তিনি একটা কথা বলেছিলেন যে ভারতের আরেকটু কূটনৈতিক উদ্যোগ নেওয়া উচিত। ধরুন তাহলে কি শেখ সেখানকার তো, হাসিনার সেই আহ্বানে বা শেখ হাসিনার সেই বার্তাতেই সাড়া দিল ভারত? দেখুন এগুলো হচ্ছে কেন তো, মানে কানেক্টিং দ্য ডটস। হাই কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে দু দেশের মধ্যে, কিন্তু শেখ হাসিনার যে বিচার হয়েছে, ফলে স্বাভাবিকভাবে তাকে বিচারের আওতায় আনার জন্য যে শেখ হাসিনাকে ফেরত চায় সে বিষয়ে কি মনোভাব সেটি জানতে চায়, কি মনোভাব আসলে ভারতের? আমার মনে হয় যেটা ভারতের দিক থেকেও একটা ভাবনা চলছে যে এই অনির্দিষ্ট কালব্যাপী এই যে আওয়ামী লীগের এত নেতা, আমার মন্ত্রী ইত্যাদি এরা যেখানে রয়েছেন, এদেরই বা ভবিষ্যৎ কি, এটা কতদিন তারা থাকবেন। আমরা দেখেছি বিএনপির প্রতিনিধি দল ভারতে গিয়ে তখনও সাক্ষাৎ করেছে বিভিন্ন সময় নির্বাচনের আগে আগে, কিন্তু ভারতের পক্ষ থেকে আসে না। এখন আসলে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করানোর ব্যাপারে ভারত এত যে আগ্রহ দেখাচ্ছে সেটি। 2014 আর 2024 হুম। দুটো নির্বাচনে বিএনপি বয়কট করেছিল। ও শেখ হাসিনা থেকে শুরু করে মোহাম্মদ এ আরাফাত, সাবেক তথ্য প্রতিমন্ত্রী, তারা বলেছেন যে এই সরকারের অধীনে, অর্থাৎ ডক্টর ইউনূস সরকারের অধীনে কোনো নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না। তিনি তো বলেছেন, অন্তত আমাকে ইন্টারভিউতে তিনি বলেছেন বাংলা আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। মাসখানেক আগে সম্ভবত সেনা প্রধানেরও যাবার কথা ছিল ভারতে, কিন্তু বাংলাদেশের সেনা প্রধান সেই মুহূর্তে, মানে সেই সব সফরটি বাতিল হয়েছে। আর তারও আগে। গৌতম লাহিড়ী, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। কদিন ধরেই খুব ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনি সময় করে যুক্ত হলেন। কদিন ধরে যেটি আলোচনায় যে আহ, অজিত দোভালের আমন্ত্রণে বাংলাদেশের খলিলুর রহমান গেছেন, বৈঠক হয়েছে, এই বিষয়টি, এবং সেটি নিয়ে আপনি অনেক কথা বলছেন অনলাইনে, বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে অনেক আলোচনা হচ্ছে। আমি তার কোনো আপডেট আছে কিনা, মানে কি আলোচনা হলো সেটি, তো ওই যে কি কথা তাহার সাথে, সুনীল গঙ্গোপাধ্যায় সেই কবিতার লাইন, সেটি তখন মূল আলোচনার বিষয়বস্তু। আমি আপনার কাছ থেকে কোনো আপডেটেড কিছু, কোনো তথ্য আছে কিনা সেটি জানতে চাই, যে পরবর্তীতে জানা গেছে এমন কিছু। তবে শুরু করি এই বিষয়টা দিয়ে, যে আমাদের বা দর্শকদের বোঝার একটু সুবিধার্থে, আসলে তো গেলেন একটা আনুষ্ঠানিক সম্মেলনে যোগ দিতে, আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে। এই নিরাপত্তা সম্মেলনটা কি প্রতি বছর হয়? এটি কি প্রতি বছর ভারত হোস্ট করে? এবং এই সম্মেলনে বাংলাদেশ থেকে আগের বছরগুলোতে কে যেতেন? মানে আমরা আসলে খুব আগে যে আলোচিত হয়েছে বিষয়টা তা তো না, এই জন্য একটু জানতে চাই, কারণ নিরাপত্তা উপদেষ্টা পদটি তো বাংলাদেশের নতুন। হ্যাঁ, এর আগে যিনি যেতেন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যিনি সামরিক সচিব ছিলেন, তিনি আসতেন। আচ্ছা, আর এর আগে বৈঠকগুলি, সর্বশেষ বৈঠকটা মরিশাসে হয়েছিল। ফলে সবসময় ভারতে হয় তা নয়। আচ্ছা। এর একটা ধীরে 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 এর একটা উন্নতি ঘটছে, এটা একটা প্রাতিষ্ঠানিক কাঠামো রূপ পেল এবারও। কারণ এটা সপ্তম বৈঠক। হুম, হুম। এবারে কলম্বো সিকিউরিটি কনক্লেভটা হচ্ছে সপ্তম বৈঠক। এই বৈঠকে এই প্রথম একজন মহাসচিব নিয়োগ করা হলো, যে মহাসচিব ভারতীয় একজন, ভারত থেকেই নিয়োগ করা হয়েছে, এবং সেটা সর্বসম্মতিক্রমে সকলেই মেনে নিয়েছে। লক্ষণীয় যে এখানে যে দেশগুলি যারা সদস্য, সেই দেশগুলো যদি দেখেন, প্রত্যেকটা ভারত মহাসাগর অঞ্চলের রাষ্ট্রগুলি, বা যাদের ভারত মহাসাগরের অঞ্চল দিয়ে যাদের স্বার্থ জড়িত আছে, সেই সব দেশগুলি, রাষ্ট্রগুলি এর সদস্য। হুম। এবং এর মধ্যে কিন্তু পাকিস্তান বা চীন নেই। পাকিস্তান বা চীন কিন্তু সেটাতে নয়, কেন নেই? এটি নেই কি আর। ভারতের ইচ্ছায়? না, ভারতের ইচ্ছা এটা এইভাবে যখন এটা তৈরি হয়েছিল, উদ্যোগ নেওয়া হয়েছিল, প্রথম উদ্যোগ ভারতের থেকেই নেওয়া হয়। যেমন ধরুন একটা বিমস্টেক একটা গোষ্ঠী গড়ে উঠেছে যেখানে পাকিস্তান নেই, চীন নেই। সেরকম এটা আরেকটি, যেহেতু যখন সার্ক যখন প্রায় ব্যর্থ, কোনো নিয়মিত বৈঠক হচ্ছে না, তখন বিকল্প কি বাকি দেশগুলোর সঙ্গে কিভাবে সম্পর্ক একটা কাঠামোগত রূপ দেওয়া যায়, সেরকম নানাবিধ। কিন্তু সবচেয়ে উল্লেখজনক জিনিস যেটা, এই গোষ্ঠীটা কিন্তু এই প্রথম এই দেশগুলির মধ্যে, রাষ্ট্রগুলির মধ্যে একটা নিরাপত্তা সংক্রান্ত জোট, নিরাপত্তা বিষয়ের জোট। এটা কিন্তু কেবলমাত্র আর্থিক সহযোগিতার জোট নয়, এবং সেখানে হচ্ছে সামুদ্রিক নিরাপত্তা রক্ষা করা, সন্ত্রাসবাদ দমন, তার চরমপন্থাকে কিভাবে রোখা যায় সেটা,
এখানে কিন্তু প্রত্যেক রাষ্ট্রই কিন্তু সহমত হয়েছে, হুম কোনো বিরুদ্ধে কোনো মত নেই। এবং 5ই আগস্টের পরবর্তী যে সরকার, সরি, সেই সরকারও কিন্তু এতে সামিল হলেন। এর আগের বৈঠকটা ছিল 2024 সালের অগাস্ট মাসে। হুম সেই বৈঠকে বাংলাদেশ থেকেও যোগ দিতে পারেন, কারণ স্বাভাবিক, মানে একটা পট পরিবর্তন ঘটছিল। হুম কিন্তু এরা এবার এই প্রথম যোগ দিলেন। এবং আচ্ছা। সেখানে যেহেতু বাংলাদেশে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলে একটি পদ সৃষ্টি হয়েছে, এবং যেটা তার কাউন্টার পার্ট অজিত ডোভাল ভারতে, হুম অন্যান্য দেশগুলো মরিশাস, শ্রীলঙ্কা, সিসিলস, হুম। তাহলে গত বছর মালয়েশিয়া, মানে 24শে আগস্টে এটি অনুষ্ঠিত হয়েছিল, তখন কেবল নতুন নতুন সরকার মানে সরকার গঠনের পর তো, সরকার গঠনের পরে হয়েছিল হ্যাঁ, কি? সরকার গঠনের মানে 5ই আগস্টের মানে অগাস্ট মাসেই বৈঠকটা ছিল, সেই জন্য অগাস্ট মাসে 24-এ কেউ আসতে পারেনি আচ্ছা, বাংলাদেশ বাংলাদেশ থেকে। থেকে কেউ আসতে পারেনি। মানে এই আসলে বৈঠকের বিষয়ের আলোচনার চাইতে বেশি আলোচনা হচ্ছে যে একদিন আগেই খলিলুর রহমান, বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা, তিনি চলে গেলেন ভারতে। যাবার কথা ছিল যেদিন, তার থেকে একদিন আগেই, এবং একটা বৈঠক হলো, দ্বিপাক্ষিক বৈঠক অজিত দোভালের সাথে। একদিন আগে কেন গেলেন? কেন, মানে এই বিষয়গুলো তো সফরসূচি থাকে এরকম ব্যক্তিদের চলাফেরায়। তো সেই সফরসূচির বাইরে একদিন আগে কেন তিনি গেলেন? তারপরে হুট করে কি করে বৈঠকটা হলো? বৈঠকেরও তো একটা সফরসূচি থাকে। কেন হলো? তারপরে আসি বৈঠকের বিষয়বস্তুতে। প্রথম কথা হচ্ছে, যদি এটা ভালো করে দেখেন তাহলে দেখবেন যে উনি কিন্তু দিল্লি রওনা হওয়ার আগে ভারতের হাই কমিশনার হুম ঢাকায় প্রণয় ভার্মা হুম তার বাড়িতে গিয়ে দেখা করেছে। হুম হাই কমিশনার না, বাড়িতে গিয়ে দেখা করেছে। এবং বাড়িতে গিয়ে দেখা করে সেখানে তখন থেকেই আমাদের একটা স্বাভাবিক, আমরা ধরেই নিয়েছিলাম যেহেতু হাই কমিশনারের সাথে কথা বলছেন, তার মানে নিশ্চয়ই একটা বায়োল্যাটারাল হওয়ার সম্ভাবনা আছে। এবং তিনি যে, তার যে সফরসূচি, যেটা সরকারি সফরের যে বিজ্ঞপ্তি, সেটা হুম আমি দেখেছি, যেটা আমার হাতে আছে। হুম তাতে কিন্তু সত্যি সত্যি বায়োল্যাটারাল কথা লেখা ছিল না। হুম তাতে লেখা ছিল 19-20 এই দুদিনের বৈঠকে তিনি উপস্থিত থাকবেন। এবং আপনাদের ওখানকার নিয়ম অনুসারে নাকি এরকম লেখা হয়ে থাকে সরকারি নির্দেশে যে ওই বৈঠকের বাইরে আর কোনো বৈঠকে আর বাড়তি সময় তারা কেউ থাকবেন না, তারা চলে আসবে। তো তিনি যে এসেছিলেন প্রথম দিন, তিনি একদিন আগে সন্ধ্যেবেলায় পৌঁছেছিলেন। পৌঁছে তিনি নির্ধারিত, আমি শুনেছি সে হোটেলে থাকেননি, তিনি হাই কমিশনের রিয়াজ হামিদুল্লাহর বাড়িতেই ছিলেন দুদিন। তো সেখানেই তার স্বাভাবিকভাবে হয়তো, যেহেতু এই এজেন্ডাটা কি হবে আলোচনার, যেটা একটা ঘোষণাপত্র জারি হবে, সেটার ব্যাপারে ঐক্যমত্য হওয়া বা আলোচনা করাটা জরুরি ছিল, হয়তো সেই কারণেই ছিলেন হয়তো। কিন্তু তার পরের দিন, অর্থাৎ যেদিন তার সকালে বৈঠক হয়, অর্থাৎ আমি বলছি 19 তারিখে, হুম তিনি 18 তারিখে এসেছিলেন। এবং 19 তারিখে সকালে তিনি প্রধানমন্ত্রী, মানে আমাদের যেটা সাউথ ব্লকের দপ্তর, সেখানে যেটা এনএস এর অফিস, সেখানে সেখানে তার সঙ্গে বৈঠক হয় এই খলিলুর রহমানের সঙ্গে অজিত ডোভালের। অজিত দোভালের অফিসে গিয়ে তারপরে, বৈঠকটি হয়। হ্যাঁ, অফিসে আচ্ছা। গিয়ে বৈঠকটি হয়। এবং সেই অফিসের বৈঠকের পরে কিন্তু সারাদিন সেখানে আর তিনি অন্য কোথায় গিয়েছিলেন আমরা জানি না, কিন্তু শুনেছি আরো তিনি কোথাও সাক্ষাৎ যেতে পারেন, সেটা পরিষ্কার নয়, কারণ আমি কোনো না জেনে মন্তব্য করব না। অনেকে মানে অনেক কিছু আরো কোথাও বলেছেন। বলতে, মানে স্পষ্ট না করেন, কিন্তু আরো আর কোথাও বলতে। কোথাও, আর কোথাও বলতে তো শোনা যায় যে দিল্লির মার্কিন দূতাবাসের সঙ্গে তার কোনো বৈঠক হয়েছে, কিন্তু আমি এবারে কোনো কনফার্মেশন, আচ্ছা, আচ্ছা, সেজন্য আমি দিল্লি। এটা শুনেছি বলে বলছি। কিন্তু কোনো আমি গুজব ছড়াতে চাই না। না। ফলে আমি, তিনি যদি বলেন তো ভালো, তারা সরকারি ভাবে যদি জানান তাহলে ঠিক আছে। এরকম একটা শোনা গিয়েছে, সেই জন্যই বলছি, শোনা কথাটাই শোনার বিষয়ই বললাম, কিন্তু আমি কোনো কনফার্ম করছি না যেটা আসলে হয়েছে। সেরকম ভাবে তারপরে তো কথা বলতে হচ্ছে, সন্ধ্যেবেলায়, কারণ বিষয়বস্তু সম্পর্কে কেউই আসলে ঠিক বলছে না। সেই বিষয়বস্তু হ্যাঁ, সম্পর্কে হ্যাঁ, যাই, তবে আবেদনটা কার ছিল দেখা করার জন্য অজিত দোভালের সাথে? সেটা কি বাংলাদেশের পক্ষ থেকে, মানে কে অ্যাপ্রোচটা করেছিলেন? না, অবশ্যই ভারতের তরফ থেকে আগ্রহ ছিল। অজিত ডোভাল তাকে তো আমন্ত্রণ হুম জানিয়েছে। হুম কিন্তু এই তো যে দ্বিপাক্ষিক আমন্ত্রণ বৈঠকটা জানানোর পর অনানুষ্ঠানিক। তিনি দ্বিপাক্ষিক বৈঠক যে হবে তা নাহলে তিনি প্রণয় ভার্মার সঙ্গে দেখা করলেন না। না, একটা এটা কি, আমার যেটা মনে হয়েছে, এটা কে আগে ডেকেছেন, কে কথা বললেন, হুম সেটা হুম বড় কথা নয়। বড় কথা হচ্ছে উভয়ের আগ্রহ ছিল। এই কারণেই আচ্ছা। যে বাংলাদেশে যে এখন যে নির্বাচনোত্তর একটা পরিস্থিতি তৈরি হয়েছে, শেখ হাসিনার একটা বিচার হয়েছে, বিচারে একটা শাস্তি হয়েছে, ফাঁসির সাজা হয়েছে। ফলে সেই বিষয়গুলো সম্পর্কে স্পষ্টভাবে ভারতকে বলা দরকার ছিল।
তার সম্পর্কে বাংলাদেশ সরকার বর্তমানে কি ভাবছে। আর ভারতের তরফ থেকেও একটা আগ্রহ ছিল যে নির্বাচনটা কেমন হবে, কি ধরনের হওয়া উচিত, বা শেখ হাসিনা সম্পর্কে ভারত কি সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগের যে বহু নেতা দিল্লিতে রয়েছেন, অন্য ভারতে রয়েছেন, তাদের সম্পর্কে বা কি সিদ্ধান্ত হবে। হুম। ফলে আমার মনে হয় এটা উভয়েরই আগ্রহ ছিল, আচ্ছা। কোনো মানে একতরফা এতদিন নয়। ধরে জানছিলাম যে নির্বাচিত সরকার আসার আগে আপনিও আমার আগের অনুষ্ঠানেও বলছিলেন যে তাদের সাথে এই মানে কোনো যোগাযোগ বা লেনদেন আ সেটি খুব একটা গুরুত্ব দেয় না ভারত বা হবে না সেটি। এখন আসলে শেখ হাসিনার বিচার এবং সামনে নির্বাচনকে ঘিরে সেই আগ্রহটা ভারতের পক্ষেও তৈরি হয়েছে। হ্যাঁ, অবশ্যই এর আগে আরেকজন উপদেষ্টা এসেছিলেন, জ্বালানি উপদেষ্টা। হুম, এবং এই হলেন দ্বিতীয়, মানে সর্বোচ্চ পর্যায়ের একজন, মানে কর্মকর্তা বলতে পারেন বাংলাদেশের। জ্বালানি উপদেষ্টা যখন এসেছিল তখন কিন্তু কোনো দ্বিপাক্ষিক বৈঠকই হয়নি হুম, ভারতের জ্বালানি মন্ত্রীর সঙ্গে। কিন্তু এখন কিন্তু হলো, কারণ নিশ্চিতভাবে এই সময়টা, এটা একটা দিক হচ্ছে যে আমার মনে হয় যেটা ভারতের দিক থেকেও একটা ভাবনা চলছে যে এই অনির্দিষ্ট কালব্যাপী এই যে আওয়ামী লীগের এত নেতা বা মন্ত্রী ইত্যাদি এরা যেখানে রয়েছেন, এদেরই বা ভবিষ্যৎ কি, এটা কতদিন তারা থাকবেন, হুম, কতদিন তারা এভাবে চলবেন, তারা রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরে যেতে পারবেন কিনা, সেই ব্যাপারে একটা, আপনি যদি লক্ষ্য করে দেখেন যে একটা শেখ হাসিনার একটা ইন্টারভিউতে, সম্প্রতি তিনি যে ইন্টারভিউ দিচ্ছেন তাতে তিনি একটা কথা বলেছিলেন যে ভারতের আরেকটু কূটনৈতিক উদ্যোগ নেওয়া উচিত। তিনি কিন্তু বলেননি যে বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে সামরিক অভিযান করা উচিত, তিনি বলেছেন কূটনৈতিক উদ্যোগ নেওয়া উচিত। তা সেই উদ্যোগটার পরে আমরা দেখলাম যে নিশ্চিতভাবে ভারত সরকার একটা কূটনৈতিক উদ্যোগ বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করে, এবং সর্বোচ্চ পর্যায়ে, হুম। যেটা হচ্ছে ধরুন তাহলে কি শেখ সেখানকার তো, হাসিনার সেই আহ্বানে বা শেখ হাসিনার সেই বার্তাতেই সাড়া দিল ভারত? এটা দেখুন এগুলো হচ্ছে কিন্তু মানে কানেক্টিং দ্য ডটস। হুম, এখন শেখ হাসিনা বলেছেন বলে ভারত করেছে এটা বললে আমার মনে হয়, আমি জানি না, সেরকম কিছু বলা যায় না, কিন্তু আমি বলছি যে নিশ্চয়ই শেখ হাসিনা ভারতে যখন আছেন তখন তার সঙ্গে নিয়মিত জি, ভারত সরকারের কথা হচ্ছে, আচ্ছা, নিয়মিতই কথা হচ্ছে, যেগুলো হয়তো আমরা হয়তো জানতে পারছি না, হুম। গণমাধ্যম হয়তো জানতে পারছে না, জি, কিন্তু আচ্ছা। কথা তো আপনি তা খুবই হচ্ছেই। গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন যে কতদিন থাকবেন বা আওয়ামী লীগের নেতারা একদম শীর্ষ পর্যায় থেকে শুরু করে অনেক নেতৃত্ব পর্যায়ের লোকজন আছেন। কতদিন থাকবেন, তাদের ভবিষ্যৎ কী হবে? সেটি নিয়ে কথা বলি। তার আগে একটু সেই মিলিয়ন ডলার প্রশ্ন, কি কথা তাহার সাথে এই প্রসঙ্গটিতে আসি। কারণ বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে প্রেস একটা হাই কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে দু দেশের মধ্যে, কিন্তু কি গুরুত্বপূর্ণ বিষয় সেটি যেমন বাংলাদেশ বলে নাই, ভারতের পক্ষ থেকেও কিছু জানিয়েছে বলে আমি জানি না। আপনি কি বলতে পারেন মানে গুরুত্বপূর্ণ কি কি বিষয় আসলে আসলো আলোচনা? দেখুন গুরুত্বপূর্ণ বিষয় বলতে বাংলাদেশের পক্ষ থেকে যেটা অবশ্যই বলা হয়েছে যে তারা শেখ হাসিনার যে বিচার হয়েছে, ফলে স্বাভাবিকভাবে তাকে বিচারের আওতায় আনার জন্য তারা সেই দাবি, এবং ভারত সরকার এবং বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে একটা হুম, তাদের দাবিপত্র পেশ করতে চলেছেন। হুম, সে ব্যাপারে ভারত সরকারের মনোভাব জানা। দ্বিতীয়ত হচ্ছে যে তাদের এই যে, তারা মনে করছেন যে কথাগুলো প্রায় আমরা শুনি বাংলাদেশে, যে শেখ হাসিনা ভারতে থেকে যে ক্রমাগত বাংলাদেশের সরকার বিরোধী কথাবার্তা বলছেন, হুম, মিডিয়ায় কথা বলছেন, সেই ব্যাপারে তাদের কোনো আপত্তি ইত্যাদি হুম, থাকতে পারে। এবং আর অন্য বিষয় হচ্ছে তারা হয়তো একটা নির্বাচনী রোডম্যাপ কি হতে পারে, কিভাবে হবে, সেগুলো তারা তাদের দিক থেকে বলতে পারেন। ভারতের দিক থেকে অবশ্যই বলার থাকবে যে ইনক্লুসিভ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে, এবং সেই রকম একটা পরিবেশ গড়ে তোলা যায় কি যায় না সেটা ভারতের, সেগুলি গুরুত্বপূর্ণ বিষয়। জি। আচ্ছা, তার মানে বাংলাদেশের পক্ষ থেকে কি কি বলা হতে পারে সেই একটা ধারণা দিলেন, আর ভারত ইনক্লুসিভ ইলেকশনের ব্যাপারে যে বিষয়গুলো বাংলাদেশের পক্ষ থেকে আপনি বলছিলেন যে শেখ হাসিনাকে ফেরত চায়, সে বিষয়ে কি মনোভাব সেটি জানতে চায়, কি মনোভাব আসলে ভারতের? কারণ রায়ের পরে আমরা ভারতের দেখেছি একটা মনোভাব, প্রতিক্রিয়া এসেছে ভারতের কাছ থেকে, কিন্তু সেটি আসলে খুব স্পষ্ট না। মানে না না, পাঠাতে সেটি চায় নাকি চায় না, এই রায়কে পছন্দ করছে নাকি করছে না, কিছুই আসলে সেটাতে খুব বিষয়টি না নেই। সেটা একটু না। মনোভাবটা কি একটু আপনি যদি জানাতে পারেন। মনোভাব হচ্ছে এইটাই যে ভারত সরকার মনে করে যে যেভাবে রায় হয়েছে সেই রায়টা প্রকৃত বিচার হয়নি। বিচার সম্পর্কে ভারত সরকারের স্পষ্ট এ ব্যাপারে আপত্তি আছে, যে পদ্ধতিতে বিচার হুম, হয়েছে ন্যায় বিচার হয়নি, ফলে ওই রায়কে তারা মানছেন না। যেমন অনেকেই মানছেন না, অনেকেই প্রশ্ন তুলেছে, পশ্চিমা সংবাদ মাধ্যমও প্রশ্ন তুলেছে। হুম, সেটা একটা। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে যে ফেরত দেওয়ার প্রশ্নে তো ভারতের বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুসারে ফেরত দেওয়ার প্রশ্নটা উঠতে পারে। যেহেতু ফাঁসির আদেশ হয়েই গিয়েছে, তার মানে মৃত্যু দেওয়া হবে তাকে, মৃত্যুদণ্ড, ফাঁসিতে নিয়ে যাওয়া হবে।
এরকম কোনো বিষয় হলে বন্দী প্রত্যার্পণ চুক্তি অনুসারে তাকে ফেরত দেওয়া যায় না, না, তিনি তো অ্যাপিল করতে ফেরত পারেন, দেওয়া এখনো তো হবে না। অ্যাপিল বাকি আছে। তাকে যদি ফেরত দেওয়া হয় না তিনি তো অ্যাপিল করতে পারেন। না, সে তো আমি বলছি যে হুম। সেই এখনো তো বাংলাদেশ সরকার বলেছেন তারা চাইবেন, তারা একটা চিঠি পাঠাচ্ছেন, চিঠিটা এখনো পৌঁছয়নি। চিঠিটা এলে তার একটা প্রত্যুত্তর। এর আগে যেটা তারা দিয়েছিলেন সেটা হচ্ছে একটা নোট ভার্বালে, মানে একজন জুনিয়র অফিসার সাইন করলে যেটা পাঠায় সেটাকে নোট ভার্বাল। নোট ভার্বালের অর্থ হচ্ছে সরকারের আগ্রহ, যে আগ্রহটা জানিয়েছে। কিন্তু এখন যদি আনুষ্ঠানিকভাবে চাওয়া, ফেরত চাওয়ার যে প্রশ্নটা, সেই চিঠিটা দেবেন বলেছে আমি দেখলাম বাংলাদেশের গণমাধ্যমে। কিছু উপদেষ্টা প্রকাশ্যে বলেছেন হুম। চিঠি তৈরি হচ্ছে, যাবে। চিঠি যখন তৈরি হবে নিশ্চয়ই তার উত্তর হয়তো একটা যাবে। সেটা কি শেখ হাসিনার আপিলের জন্য হবে, নাকি আপিলের পরে তারা দেবেন, সেটা তো এখন বাংলাদেশ সরকার সেটা ঠিক করবে, সেটা তো বলতে পারবো না আমি এখান থেকে বলছি। আচ্ছা, মানে তবে ভারতের রায় নিয়ে আপত্তি আছে, সেটি আপনি বলছিলেন। আর রায় নিয়ে আপত্তি আছে এবং ফেরত দেওয়ার প্রশ্ন আপত্তি আছে। আপত্তি আছে স্পষ্ট। সেটি অবশ্য মোটামুটি বোঝাই যায়। আপনি আরেকটা বলছিলেন যে শেখ হাসিনা যে ভারতে বসে কথা বলছেন, এই বিশেষ করে বাংলাদেশ সরকার বিরোধী অনেক কথা তিনি বলছেন, সেটি নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে আগেও আপত্তি জানানো হয়েছে। খলিলুর রহমানও হয়তো সেই আপত্তিটা জানিয়েছেন। এই প্রসঙ্গে ভারতের কি অবস্থানের কোনো পরিবর্তন হয়েছে? না, কোনো পরিবর্তন নেই। মানে তিনি এখন বলে তিনি যেতে পারবেন, আগামী কোনো দিনে সমস্যা আমি নেই। শুনেছি আরো অনেক ইন্টারভিউ দিতে চলেছেন। আরও অনেক ইন্টারভিউ দিতে চলেছেন। আচ্ছা, নির্বাচনী রোড ম্যাপ, এবং ভারতের পক্ষ থেকেও ভারত বলছে যে আওয়ামী লীগকে যেন অংশগ্রহণ করানো যায়। মানে কেন আওয়ামী লীগকে অংশগ্রহণ, মানে অন্যান্য নির্বাচনগুলো, এইটা নিয়ে আপনার সাথে আগেও কথা হয়েছে। আগের নির্বাচনগুলোতেও তো মানে অন্য দলগুলো যারা নির্বাচনে অংশগ্রহণ করছিল তখন ভারতের পক্ষ থেকে কিছু যে বলা হয়েছে তা না, আমরা দেখেছি বিএনপির প্রতিনিধি দল ভারতে গিয়ে তখনও সাক্ষাৎ করেছে বিভিন্ন সময় নির্বাচনের আগে আগে, কিন্তু ভারতের পক্ষ থেকে আসে না। এখন আসলে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করানোর ব্যাপারে ভারত এত যে আগ্রহ দেখাচ্ছে, সেটা কি খুব মানে ফেয়ার দেখা যাচ্ছে? 2014 আর 2024 হুম। দুটো নির্বাচনে বিএনপি বয়কট করেছিল, কেউ তাকে বলেনি নির্বাচনে অংশগ্রহণ করবেন না। এবং নির্বাচনে সেই বয়কট কর 14টাতে আমি অন্তত জানি যে 14তে ভারত সরকার স্পেসিফিক্যালি বিএনপি এবং জামায়াত দুজনকেই আবেদন করেছিল আপনারা ভোটে দাঁড়ান। তারা জানিয়েছিল এখানে ভোট সেইভাবে হয় না, ভারতে যেভাবে হয় সেভাবে হয় না, কিন্তু দাঁড়ানোটা অর্থহীন। কিন্তু 18তে তারা দাঁড়িয়েছিলেন। 18তে তারা সেই ফল, তাদের পক্ষে কিছু যায়নি এবং সেই নির্বাচন নিয়ে বহুবিধ প্রশ্ন আছে, এটা ঘটনা। হুম। কিন্তু 2018-র আগে তারা দিল্লি এসেছিলেন, হুম। এসে তারা দেখা করেছিলেন এবং ভারত সরকারের নানা জায়গায় কথা বলে তারা সিদ্ধান্ত নিয়ে তারা কিন্তু ভোটে দাঁড়াবেন এবং তারা দাঁড়িয়েছিলেন। 24-এ তারাই আবার বয়কট করেছেন। আওয়ামী লীগ তো নির্বাচন বয়কট করার কথা বলছে না। আওয়ামী লীগ তো বলছে আমরা বয়কট করতে চাই না, কারণ তারা বলছেন, শেখ হাসিনা যেটা বলেছেন ইন্টারভিউতে, সেটা হচ্ছে বয়কটের অর্থে হলে দেখা যায় যে বহু মানুষ নির্বাচনে অংশগ্রহণ করেন না, হুম। সুতরাং বয়কটটা কোনো জবাব না। হুম। আওয়ামী লীগ তবে অংশগ্রহণ তার করতে আগে চায়। কিন্তু শেখ হাসিনা থেকে শুরু করে মোহাম্মদ আরাফাত, সাবেক তথ্য প্রতিমন্ত্রী, তারা বলেছেন যে এই সরকারের অধীনে, অর্থাৎ ডক্টর ইউনূস সরকারের অধীনে কোনো নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না। হ্যাঁ, সেটা তো আমিও শুনেছি, হুম। কিন্তু আওয়ামী লীগ চায় নির্বাচনে অংশগ্রহণ করতে, এটা ঘটনা। এখন তিনি তো বলেছেন, অন্তত আমাকে ইন্টারভিউতে তিনি বলেছেন বাংলা আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। আমার তো হুম। ইন্টারভিউর হেডলাইনই তাই ছিল। হুম। হুম। জি। আম, সেক্ষেত্রে এখন মানে আপনার কি মনে হলো শেখ হাসিনার সাথে কথা বলে এবং সার্বিক যোগাযোগ, বা যা বার্তা না, পাচ্ছেন? তা প্রথমে ক্লিয়ার করে দিই, কারণ ওনার সঙ্গে সরাসরি কোনো কথা হয়নি। হ্যাঁ। সবটাই ইন্টারভিউ যেটা হচ্ছে সেটা হচ্ছে ইমেলের ইমেইল, জি। মাধ্যমে, ইমেলের মাধ্যমে প্রশ্ন, ইমেলের মাধ্যমে লিখিত জবাব আসছে। মানে শারীরিক বা মানে মৌখিক সামনাসামনি কোনো কথা হচ্ছে না, বা টেলিফোনেও কথা হচ্ছে না। হুম। হুম। আচ্ছা। আচ্ছা, আসি নির্বাচন প্রসঙ্গে, হয়তো আরেকটু আসবো বা কথাবার্তা প্রসঙ্গে আসবো। তার আগে, এই বৈঠকের আগে আগে মাসখানেক আগে সম্ভবত সেনা প্রধানেরও যাবার কথা ছিল ভারতে, কিন্তু বাংলাদেশের সেনাপ্রধান সেই মুহূর্তে, মানে সেই সফরটি বাতিল হয়েছে। সেটি কেন বাতিল হয়েছিল, সেটি কি মানে ভারতের পক্ষ থেকে কোনো আছে যে কেন বাতিল না, হয়েছিল? তার পরিবর্তে অন্য কেউ এসেছিলেন, লেফটেন্যান্ট জেনারেল দুজন এসেছিলেন। হুম। তারা সেটা ছিল যে জাতিসংঘের শান্তি মিশনের যতগুলি দেশ তাদের একটা সম্মেলনের আয়োজন করা হয়েছে। তো হুম। সেই সম্মেলনে বাংলাদেশের স্থল বাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের আসার কথা ছিল। তিনি, আর তারও আগে তার আসার কথা ছিল, কিন্তু তিনি তো আসছিলেন না, তিনি আসছেন না। তিনি, আমি বলবো তিনি যে কোনো কারণে হোক এড়িয়ে যাচ্ছেন হয়তো ভারতে আসাটা।
তার পরিবর্তে অন্য প্রতিনিধিরা এসছেন, তারা এসেছিলেন, তারা ছিলেন, তাদের সঙ্গে কথাবার্তা যা হওয়ার হয়েছে সেটা মূলত কোনো, যেহেতু লেফটেন্যান্ট জেনারেল সরাসরি স্থলবাহিনীর প্রধানের সঙ্গে কোনো কথা হয়নি, হয়তো তার অধস্তন কারোর সঙ্গে দ্বিপাক্ষিক কথা হয়ে থাকতে পারে, হুম। কিন্তু যেমন কেন আসেননি সে জবাব তো জি, জি, নিশ্চয়ই। ওয়াকরুজ্জামান, মানে তার আপনাদের পক্ষ হয়তো থেকে আমি কোনো জবাব ধারণা দিতে আছে কিনা পারি। সেজন্য জানতে চাইছিলাম। আর এই বৈঠকটাতে ভারতের পক্ষ থেকেও মানে প্রকাশ কেন করা হচ্ছে না? একরকম গোপনীয়তা রাখা হচ্ছে। সবাই ধারণা করছেন। এটা কেন হচ্ছে সেটা কি বলতে পারেন? না 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 না, কোন কোন আপনি যেটা মানে এই যে বলছেন বলছি আমি দ্বিপাক্ষিক বৈঠকটা? খলিলুর রহমান এবং অজিত দোভালের যে বৈঠকটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এটা ঘটনা, এটা বলা হয়নি তার, যেটা আমি যেটা মানে বলতে পারি একজন সাংবাদিক হিসেবে আমার যেটা বিশ্লেষণ আমি বলতে পারি, সেটা হচ্ছে যে আপনি যদি ওই ক্রোনোলজিটা দেখেন, প্রণয় ভার্মার সঙ্গে দেখা করলেন, এলেন, তারপরে কথা হলো এখানে, কথা হওয়ার পর আমরা যেটা জানি, মানে অসমর্থিত সূত্রে, হুম, সেটা হচ্ছে যে ভারত থেকে কিছু কিছু তথ্য দেওয়া হয়েছে, যে তথ্যটা হচ্ছে যে বাংলাদেশে বেশ কিছু জঙ্গি সংগঠনের উত্থান ঘটে। হুম, তো সেই সম্পর্কে একটা তথ্য দেওয়া হয়েছিল, এবং একই সঙ্গে নির্বাচনের প্রসঙ্গটাও বলা হয়েছিল, কিন্তু সেটাতে পরের দিন আপনি যদি খলিলুর রহমানের ভাষণ শোনেন, সেই ভাষণে উনি যেটা বলেছেন, এক, যে বাংলাদেশের জমিতে থেকে কোনো ভারত বিরোধী কোনো বা কোনো সন্ত্রাসবাদী সংগঠনকে প্রশ্রয় দেওয়া হয় না, ফলে সেটা তিনি অস্বীকার করেছেন। দ্বিতীয়ত হচ্ছে যে তিনি বলেছেন এটাও যে বাংলাদেশ একটা সার্বভৌম রাষ্ট্র, সেখানে তারা চায় না যে অন্য কোনো দেশ তাতে হস্তক্ষেপ করুক। অর্থাৎ আমি মনে করছি এটা, যে বাংলাদেশ কিভাবে নির্বাচন করবে না করবে সেটা বাংলাদেশ ঠিক করবে, হুম, সেটা বাইরে থেকে চাপিয়ে দেওয়া উচিত নয়। আর এই যে একটা ঐক্যমত যে হয়, মানে দুটি দেশের মধ্যে ওই কলম্বো সিকিউরিটি ডায়ালগের ঐক্যমত আছে, কিন্তু দ্বিপাক্ষিক বিষয়ে যে ঐক্যমত হয়নি, যে কারণে বাংলাদেশের পক্ষ থেকে একটা বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে কি কি সাবজেক্টে আলোচনা, যে কি মানে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ, আপনি বিষয়, এটা বাংলা গুরুত্বপূর্ণ বলবেন। মানে হ্যাঁ, বিষয়বস্তু যেটা জানছি না। হ্যাঁ। ইংরেজিতে লেখা ছিল কি আর কি, KEY কি, হুম, হুম, এবং তাতে লেখা ছিল যে তিনি অজিত ডোভালকে আমন্ত্রণ জানিয়েছেন, যে কোনো দ্বিপাক্ষিক বৈঠকে এটা এটা শিষ্টাচার, আমন্ত্রণ জানানোই হয়। কিন্তু অজিত ডোভাল গ্রহণ করেছেন কিনা সেটা কোনো বিবৃতি দেয়নি, বিবৃতি দিলে তাকে বলতে হতো যে তিনি গ্রহণ করেছেন আমন্ত্রণটা, হুম। কিন্তু আমি ধরে নিচ্ছি আমন্ত্রণ গ্রহণ করেন, এবং আচ্ছা। কোনো মানে ঐক্যমত্য হয় বলে ডক্টর তিনি খলিলুর চাননি। রহমানের আসলে বাংলাদেশ সফরের ভারতের দিক আমন্ত্রণ গ্রহণ থেকে, করেননি মানে অজিত দোভাল, তাই? না আমার মনে হয় সেটা হলে তিনি জানাতেন গ্রহণ করেছেন। সাধারণত হয়তো এটা বলা হয় যে, অথবা কি বলা হয়ে থাকে এই ধরনের কূটনৈতিক শিষ্টাচারে, যে তিনি একটা অনুরোধ পেয়েছেন, এবং যথাসময়ে যথা উপযুক্ত সময়ে যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সফরসূচি তৈরি হবে, এটা সাধারণত বলা হয়ে থাকে। তো হুম, এক্ষেত্রে তিনি বলেনি, কারণ আমার মনে হয় তিনি চাননি যে তিক্ততা বাড়ুক, মানে দ্বিমত হয়েছে, মতপার্থক্য আছে, কিন্তু সেটা যাতে তিক্ততার পর্যায়ে না যায়। কারণ ভারত যদি একটা বিবৃতি দিত, সেই বিবৃতিটা পরিষ্কার, ওই বিবৃতিকে খণ্ডন করে একটা বিবৃতি দিতে হতো। মানে ওনার যে ভাষণ, পরের দিনের যে ভাষণ বা ভারত যে বলেছে সেগুলো বলতে হতো। ভারত চায়নি যে সম্পর্কটাকে এখনই একটা তিক্ততার পর্যায়ে নিয়ে যাওয়া। সৌজন্যতার এখনো দেখানো হয়েছে, এবং সেই কারণে তারা চায় ভবিষ্যতে নিশ্চয়ই, আমি যেটা শুনেছি খলিলুর রহমান শুনেছেন সবটাই ভারতের কথা, তিনি জানিয়েছেন তিনি বাঁকায় ফিরে গিয়ে বিষয়টা উচ্চ পর্যায়ে সকলের সঙ্গে এবং বিশেষ করে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে তিনি তার সিদ্ধান্ত জানাবেন আবার ভারতকে। হুম। এই যে ঐক্যমত যে হলো না বা দ্বিমত রয়ে গেল, তা এর কি কোনো প্রতিক্রিয়া আছে ভারতের পক্ষ থেকে? না, আমি তো বললাম যে মানে ভারত এটা তো আপনি চাইছিল যে বলছেন বিবৃতি তিক্ততা দেয় দিক। নাই। কিন্তু ধরেন কার্যক্রম কোনো রকম না আর অ্যাকশন। না, এটা একটা আমাদের এখানে একটা সিস্টেম আছে, সেইটা বাংলাদেশে নেই। কারণ বাংলাদেশ সম্পর্কে আমি দেখেছি বাংলাদেশের অনেক সম্পাদক ইত্যাদি তারা জানতে চান, আচ্ছা এই বিষয়ে ভারতের কেন কোনো মন্তব্য নেই, কেন হুম, তারা কিছু বলছেন না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ম হচ্ছে তারা সপ্তাহে একদিন তারা কিছু বলে, সেই দিন লোকে মানে সাংবাদিকরা যাবতীয় প্রশ্ন যা যা থাকে বকেয়া সবই করে। এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জোহান্সবার্গ রওনা হয়েছেন G20-র জন্য, গোটা পররাষ্ট্র মন্ত্রণালয় তার সঙ্গে আছে। হুম, ফলে গোটা ফোকাসটা এখন ওই দিকে, G20-তে। হুম, এই সময় বাংলাদেশের প্রসঙ্গটাকে ইচ্ছা করেই কোনো মন্তব্য না করে এরা ফিরে আসার পর হয়তো মন্তব্য করবেন, বা ওখানে যদি কোনো প্রশ্ন হয় সাংবাদিক বৈঠকে সেখানে হয়তো উত্তর দিতে পারেন। আমার মনে হয় এই কারণে এখানে হয় না, যেটা বাংলাদেশের ধরুন পররাষ্ট্র মন্ত্রণালয় রোজই সাংবাদিকেরা যান, কেউ না কেউ যান, নানাবিধ তারা খবর করেন, প্রশ্ন করেন। এখানে প্রশ্নের নিয়ম হচ্ছে অন্য কাউকে জিজ্ঞেস করে কিন্তু জানা যায় না।
জানা যাবে না তা নয়, নিয়মটা হচ্ছে যে একজনই বলবেন, তিনি মুখপাত্র, মুখপাত্র, এছাড়া আচ্ছা। কেউ কথা বলবে সেটি না। যেহেতু হয় নাই, অতএব এখনো মানে স্পষ্ট হওয়ার সুযোগ নেই। একটা বিষয়, কদিন আগে যে দিল্লিতে বোমা হামলা হলো, সেখানে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে যে, আপনিও বলছেন যে জঙ্গিবাদ নিয়ে একটু কথা হয়েছে, যার কারণে আমি একটু এই প্রসঙ্গটা আবার টানলাম, যে সেখানে বাংলাদেশের মাটি ব্যবহার করে সেই ছক পরিকল্পনা করা হয়েছে, এমন ভারতীয় গণমাধ্যমে বিভিন্ন জায়গায় দাবি করা হচ্ছে। মানে এর কি কোনো আহ, এটি কি একটা নিছক অভিযোগ রকমের, নাকি আপনাদের মানে ভারতের কাছে কোনো প্রমাণ বা কিছু আছে? না, আমার যত মনে হয়েছে বেশ কিছু গণমাধ্যম এ বিষয়ে বলেছে, বেশ কিছু মানে যোগসূত্র, কারণ ভারতের কাশ্মীর থেকে বহু ছাত্রছাত্রী বাংলাদেশের মেডিকেল কলেজে পড়তে যান বা পড়েন, তারা আছেন ওখানে, এবং তারা ফিরেও আসেন, ফিরে এসে প্র্যাকটিসও করেন। তাদের মধ্যে বিশেষ করে কাশ্মীর থেকে যারা একটা, সেই কারণে হয়তো দেখবেন যে এই কলম্বো ডায়ালগের একটা বিষয় ছিল যে র্যাডিকালাইজেশনের বিরুদ্ধে, অর্থাৎ র্যাডিক্যাল করে দেওয়া এই তরুণ যুবাদের, জেনজিকে র্যাডিক্যালাইজ করা, তার বিরুদ্ধে একটা যৌথভাবে প্রচার করা, যৌথভাবে কাজ করা। ভারতের গণমাধ্যমে যেটা বেরিয়েছে, ভারত সরকার কিন্তু সরকারি ভাবে কিন্তু এখনো কিছুই কোনো মন্তব্য করে যে বাংলাদেশের যোগ আছে কি নেই। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, কিন্তু ভারত সরকার কিছু বলে। জি। হ্যাঁ, ভারতীয় গণমাধ্যমে আসলে অনেক রকম কিছুই বলে। আগেও একবার এরকম কথা হচ্ছিল। অনেক সঠিক খবর, সাথে, সাথে অনেক গুজবের বিষয়ও থাকে। অতএব এটি এখনো যেহেতু আপনি মানে একটা সমর্থন করার মতো কোনো জায়গা থেকে পাচ্ছি না, অতএব এটিকে আমরা অভিযোগ পর্যায়ে রাখি। আপনি বলছিলেন একটু আগে যে আ এই যে ভারতে যারা আছেন আওয়ামী লীগ নেতারা, তাদের ভবিষ্যৎ কি হবে সেটি নিয়েও একটা ভারতের জায়গা আছে। আসলে কি হবে তাদের ভবিষ্যৎ? মানে ভারত তাদেরকে নিয়ে কি ভাবছে? শেখ হাসিনা ছাড়াও আরো অনেকে প্রথমত আছেন। জি। তাদেরকে নিয়ে যেটা ভাবছি, যে যে সরকারই আসুক বা নির্বাচনের পরেই বা আগে থেকেও আলোচনা করে একটা জায়গায় আসা, যে তারা যদি ধরেই নেওয়া যায় বর্তমানে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবেন না, ভবিষ্যতে যাদের রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারেন, বিশেষত জেলে যারা আছেন তাদের যদি জামিন দেওয়া হয়, এইসব দুনিয়া, এগুলো আলাপ আলোচনার মধ্যে আছে। এগুলো আলাপ আলোচনা, এগুলো প্রকাশ্যে বলছেন না তারা, কিন্তু আমি জানি এগুলো আলাপ আলোচনা হচ্ছে। কারণ এটা তো হয় না যে একটা বিপুল সংখ্যক মানুষ তারা এখানে আছেন, তারা রাজনীতি দেশ থেকে বাইরে আছেন, সুতরাং দেশে ফিরে গিয়ে তারা তাদের স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারুক। কিন্তু সেটা হওয়া সম্ভব তখনই যখন একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে। সুতরাং আমার মনে হয় সেই ধরনের হয়তো আপনি বলতে পারেন যে ব্যাক রুম বা ব্যাকডোর আলোচনা হয়তো হচ্ছে কিছু আর। হুম। মানে নির্বাচিত সরকার আসলে তাঁরা দেশে ফিরতে পারবেন, যারা ভারতে অবস্থান করছেন। আপনি তাই কেউ মনে কেউ করছেন? তো মানে আলটপকা মন্তব্য করে ফেলেছিলেন, বিএনপির কোন কোন নেতা, যে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে যাবতীয় কেস তুলে নেওয়া হবে। পরে নিজেকে অবশ্যই তিনি সংশোধন করে বলেছেন যে খালি আমার নিজের এলাকার নির্বাচনী কেন্দ্রের কথা এবং সেটি বলেছি, গোটা হয়রানিমূলক বাংলাদেশের মামলা। কথা বলিনি। হুম। হ্যাঁ, কিন্তু বলে ফেলেছিলেন, তার মনের কথা বলে ফেলেছিলেন। তার মানে হচ্ছে এরকম কোথাও একটা আলোচনা আছে, নাহলে কেন সিনিয়র নেতা কেন ভাবে বলবেন? জি। আচ্ছা, সেটি আপনি মনে করছেন। আর মানে কিন্তু যেই আসুক শেখ হাসিনার বা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তাদের মাথার উপরে তো সেই আ শাস্তিটা রয়েই যাচ্ছে। যেহেতু ৩০-৬০ দিনের মধ্যে আপিলের যে ব্যাপারটা আছে, সেটাতেও তারা যে করতে যাবেন এমনটা কোনো আভাস নাই। সেক্ষেত্রে তাদের বিষয়ে ভারত কি করতে পারে? মানে যেই সরকারই আসুক, তাদের মাথার উপর শাস্তিটা তো থেকেই যাচ্ছে। তারা কি না, সেটা অনির্দিষ্টকাল তো থাকবেন ভারত ভারতে? মনে করে এটা তো কোনো ন্যায্য বিচার হয়নি। সুতরাং সেইটা নিয়ে কিছু, তারা ভারতের কিছু মাথা ব্যথা নেই। তাতে যদি তারা যদি ওই ধরনের আদালত থেকে শেখ হাসিনাকে তারা যদি বলতেন তার যাবতীয় অভিযোগ থেকে তিনি মুক্ত, তাতেও ভারতের কিছু করার নেই। তাকে জামিন দেওয়া হলো, তাতেও ভারতের কিছু বলার নেই। তাকে শাস্তি দেওয়া হলো, তাতেও কিছু ভারতের করার নেই। ভারত ওই ধরনের আদালতকে কোনো গ্রাহ্যই করছে না। হুম। কিন্তু ভারত কি অনির্দিষ্টকালের জন্য শেখ হাসিনাকে রেখে দিতে আ মানে প্রস্তুত? ৭৫ থেকে ৮১, ৬ বছর ছিলেন তিনি এখানে, হুম। তাই না? এবং ভারত সরকারের যেটা ঘোষিত নীতি, তিনি যতদিন চাইবেন ততদিন থাকতে পারেন। আচ্ছা, স্পষ্ট। এর মধ্যে আপনি শেখ হাসিনার ইন্টারভিউর কথা বলছেন। আপনি নিজেও একটা খুবই মানে বেশ আ ভালো ইন্টারভিউ নিয়েছেন শেখ হাসিনার ইমেইলের মাধ্যমে। সেখানে তিনি একটা ইন্টারভিউতে বলছেন যে, মানে এর আগের কথা যদি আমরা চিন্তা করি, শেখ হাসিনার আগের কথা, তিনি দেশে থাকতেও, প্রধানমন্ত্রী থাকা অবস্থায়ও বলতেন যে যদি মানে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের বিষয়টা কিরকম, সেন্ট মার্টিন দ্বীপসহ যদি যুক্তরাষ্ট্রকে ঘাঁটি করতে দেওয়া হয় বাংলাদেশে, তাহলে তারা তার ক্ষমতায় থাকা নিয়ে কোনো আপত্তি তুলবে না। এমনকি ক্ষমতাচ্যুত হবার পরেও তিনি একাধিকবার এই প্রসঙ্গটা বলেছেন। কিন্তু সম্প্রতি তিনি ইন্টারভিউতে বলছেন যে সরকার পতনে যুক্তরাষ্ট্রর মানে ভূমিকা আছে, এরকমটা তিনি বিশ্বাস করেন না। এইরকম
এরকম অবস্থানের পরিবর্তন কেন হলো সেটি বুঝতে পারছেন? মানে অবস্থানের আসলে পরিবর্তন বলেই মনে করেন কিনা? জি। না, আমার মনে হয় সুচিন্তিত ভাবে এটা একটা সিদ্ধান্ত নিয়েছেন, এটা একটা স্ট্র্যাটেজি এই কারণে আমি বলছি, এই মুহূর্তে যাবতীয় তার আক্রমণের বর্ষামুখ হলো ইউনূসের দিকে। হুম। তিনি চান না যে আর একটা ফ্রন্ট খোলা হোক। এটা আমি যা বুঝি, কেউ আমাকে তো বলেনি, এটা আমার বিশ্লেষণ। তিনি চাননি যে এই মুহূর্তে আমেরিকাকে, মানে বা যুক্তরাষ্ট্রকে বা যুক্তরাজ্যকে, কাউকে পশ্চিমা শক্তিকে, কাউকে যদি দোষী সাব্যস্ত করতে হয়, তাহলে ইউনূস তার সঙ্গে সঙ্গে তারাও তার আক্রমণের লক্ষ্য। অর্থাৎ প্রথমে সোজা কথা হচ্ছে একজনকে নিয়ে আগে তার চিন্তা করা, তার সেই অনুযায়ী রণনীতি তৈরি করা, কেন বাকিদের তিনি, তারা কেউ তাকে সহায়তা করবেন, সাহায্য করবেন, এরকম কোনো কথা নাই, কিন্তু সেই দিক থেকে অন্তত আমি বলছি, মানে এটা একটা রাজনৈতিক কৌশল বলে আমার ধারণা। হুম। কিন্তু আপনার কাছেও একটু, মানে আপনি যেহেতু ইন্টারভিউ নিয়েছেন, আপনার কাছে আসলে এই কৌশলটাকেই কেমন মনে হয়? কারণ এটা তো আসলে নতুন না, সামনের দিনের কৌশল না, এটা পেছনের বক্তব্য, যে পেছনে তার তার পতনের পেছনে যুক্তরাষ্ট্র ভূমিকা পালন করেছে বলে এতদিন বলেছেন, এখন বলছেন যে করেছে বলে তিনি বিশ্বাস করেন না। মানে এটি আসলে কৌশল হিসেবে কি এটা ভালো কৌশল মনে হচ্ছে? ভালো মন্দ আমি কোনো কোয়ালিফাই করব না, কিন্তু এটা আমি জানি যে একটা এগোলে দুপা পিছুতে হয়। সেটা হয়তো হতে পারে, দুপা পিছিয়ে পরবর্তীকালে হয়তো আবার এগোতে পারে। সেই কারণে হয়তো এরকম কোনো একটা সিদ্ধান্ত নিয়েছে। জি। একটু শেষ প্রশ্ন করি যে মানে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক তলানিতে ৫ই আগস্টের পর আস্তে, আস্তে আরো তলানিতেই, মানে আগে তো খুব স্বর্ণযুগ ছিল, সেখান থেকে আসলে তলানিতে একটা সম্পর্ক চলছে। সেখানে বিশেষ করে এই বৈঠকটা এত আলোচনায়, কারণ বাংলাদেশের সাথে একরকম মুখ দেখাদেখি বন্ধ উচ্চ পর্যায়ের কর্তৃপক্ষের, একরকম সেই রকমই একটা অবস্থা। সেখানে এটি হলো, এবং ওই যে প্রণয় ভার্মার সাথে বৈঠকও হলো আপনি বলছিলেন, খলিলুর রহমানের। তারপরে আমরা দেখলাম প্রণয় ভার্মা বলছেন যে ভিসা জটিলতার বিষয়েও কিছু বলছেন, যে বিজনেস ভিসা এখন থেকে আবার চালু হচ্ছে, শুধুমাত্র মেডিকেল ভিসা ছাড়া একটা বেশ বাধা ছিল ভারতীয় ভিসায়, সেখানে ভিসা বিজনেস ভিসা চালু করছে, এবং জরুরি ভিসাগুলো দ্রুত করা হবে বলে একটা আশ্বাস প্রণয় ভার্মার পক্ষ থেকে বলছেন, মানে তার বক্তব্যে আসছে। এটি কি, এটি আসলে কিসের ইঙ্গিত? বরফ গলার ইঙ্গিত? যদিও আপনি বলছিলেন ঐক্যমত হয় নাই, তারপরেও কি সম্পর্কে বরফ গলার একটা ইঙ্গিত নাকি? সেটা হচ্ছে, এটা যে যেটা একটা জিনিস, সেটা হচ্ছে যে মানুষে মানুষে যে সম্পর্ক, সেটা সরকারের বাইরে। কারণ ভারত সরকারের যদি বিবৃতিগুলো আগে দেখেন, যে বাংলাদেশের জনগণের স্বার্থে আমরা কিন্তু সহযোগিতা করব, হুম। এই জনগণের ক্ষেত্রে একটা প্রধান বাধা হচ্ছে ভিসাটা। হুম। তাদের মধ্যে যদিও এই মুহূর্তে গোটা বিশ্বের মধ্যে থেকে ভারতে, বাংলাদেশ থেকে সব থেকে বেশি ভিসা দেওয়া হচ্ছে, সংখ্যাটা কিন্তু পর্যাপ্ত নয়, অনেক, মানে যে চাহিদা আছে তার তুলনায় কিছুই নয়। কিন্তু ট্যুরিস্ট ভিসা হয়তো এক্ষুনি দেওয়া নাও হতে পারে, কিন্তু যেই ধরনের মেডিকেল ভিসাকে আরো দ্রুত করা, বা বিজনেস ভিসা দেওয়ার অর্থ তো হচ্ছে যে মানে যাতে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কটা অন্তত পুনঃস্থাপিত হয়, হুম। যেটা প্রায় ছেদ পড়ে গিয়েছে। তো সেইটার একটা লক্ষণ নিশ্চয়ই, এটা আমি বলবো এটা শুভ লক্ষণ, এবং এটা হওয়া উচিত। আর এই যে ভারত থেকে, মানে বাংলাদেশ থেকে ভারতে পণ্য আমদানিতেও নানান রকম নিষেধাজ্ঞা এটি সময়ে সময়ে ভারত দিয়েছে, সেটির বিষয়েও কি ভারতের কোনো ভাবনা আছে? আপনি বলছিলেন যেটা আপনি ইতিবাচক হিসেবে এই দেখছেন। মুহূর্তে সেরকম কিছু নতুন কোনো সুসংবাদ দেওয়ার মতো আমার কাছে কিছু নেই, হুম। কিন্তু বাংলাদেশের প্রয়োজনে কাঁচামরিচ যাবে, প্রয়োজনে ডিম যাবে, প্রয়োজনে চাল যাবে, বিদ্যুৎ তো রোজই যাচ্ছে, জি। তো সেগুলো তো অব্যাহত আছে। যাচ্ছে তো বাংলাদেশ থেকে নেয়ার ব্যাপারে, বাংলাদেশের আর রপ্তানি, বাংলাদেশ থেকে রপ্তানিতেই তো বাধা ভারত দিচ্ছে। হ্যাঁ, বাংলাদেশ থেকে রপ্তানি যখন প্রায় কত বিলিয়ন ডলার যখন রপ্তানি, তার তো 80% ভারত থেকেই যেত, 20% বাংলাদেশ থেকে ভারতে আসতো। হুম। সেটা তো নিশ্চিতভাবে, যেহেতু যোগাযোগ বন্ধ হয়ে আছে, ট্রেন চলাচল বন্ধ, ট্রেন যোগাযোগ বন্ধ, সেক্ষেত্রে তো একটা অসুবিধা আছেই আর কি। সেটা আমি এখনো সে ব্যাপারে কোনো সুনির্দিষ্ট কিছু কিছু শুনিনি যে এটা এখনই খুলে দেওয়া হচ্ছে বা এরকম কিছু আর কি। জি। তবে আগের তুলনায় পরিস্থিতি কিঞ্চিত শিথিল হতে পারে আর কি। তবে একটা বড় অসুবিধা, অন্য একটা অসুবিধা আছে। অসুবিধাটা হচ্ছে আগামী কয়েক বছরেই কিন্তু ভারতে পশ্চিমবঙ্গ সহ অনেকগুলো রাজ্যে বিধানসভা নির্বাচন আছে। হুম। হুম। এই সময়গুলোতে সীমান্তে যাতায়াতকে আরো বেশি নিয়ন্ত্রণ করা, যেমন হয়তো থেকে থাকবেন যে বিহারের নির্বাচনের সময় নেপাল সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। হুম। সেই রকম এই নির্বাচনের কারণে হয়তো ততটা শিথিল নাও হতে পারে আমার ধারণা। আচ্ছা।
ভারত সবসময় বাংলাদেশের নির্বাচনে একটা প্রভাব রাখে, যার কারণে আপনার কাছে এই প্রশ্ন, এবারে নির্বাচন কেমন হবে বলে ধারণা করছেন? কারণ সাবেক প্রধানমন্ত্রী পুত্র সজীব অজয় জয় তিনি বলেছেন যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যদি উঠিয়ে না নেওয়া হয় বা আওয়ামী লীগকে যদি অংশগ্রহণ করতে না দেওয়া হয় তাহলে মানে কর্মীরা সহিংস হয়ে উঠতে পারে, একটা সহিংসতার আভাস দিচ্ছেন। আর দেশের মধ্যেও, আমাদের দেশের মধ্যেও একটা রাজনৈতিক বাস্তবতা আছে। ভারতের যেহেতু সবসময় প্রভাব রাখে বলে বলছিলাম, এবারে নির্বাচন নিয়ে আপনাদের বিশ্লেষণ কি, কেমন হতে পারে বলে মনে করছেন? না, এবারে নির্বাচন সেটা এখনো ভারত চায়, এবং যেটা বলাও হয়েছে খলিলুর রহমানকে, যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, যে ভারত মনে করে, ভারতের বিশ্লেষণ অনুসারে 50% মানুষ আওয়ামী লীগের সমর্থন, 50% বাংলাদেশে। হুম। তাদের বাদ দিয়ে কোনো নির্বাচন হলে সেই নির্বাচনটা 50% ওই ভোট তো আওয়ামী লীগ বিচারের পায় দিক নাই এর আগে কখনো। না না, আমি বলছি তারা আওয়ামী লীগের সমর্থক নয়, কিন্তু আওয়ামী লীগের সমর্থন আছে, সহানুভূতি আছে 50% মানুষ। এটা তাদের বিশ্লেষণ। হুম। এখন ভোট পায়নি সেটা তো অন্য কথা, কিন্তু সমর্থন আছে। সুতরাং তাদের বাদ দিয়ে কোনো নির্বাচন হলে সেই নির্বাচনটা এই বিচারের মতোই একটা প্রহসন। তারপরে সেই নির্বাচিত যে সরকার আসবে তাদের সাথে আপনারা স্বাভাবিক সম্পর্ক নির্বাচিত রাখবেন? সরকার বলে তো সেই সরকারের সঙ্গে স্বাভাবিক যেরকম সম্পর্ক আবুতিতেও রাখা হতো। নির্বাচিত সরকার যে বলতে 1991 সালে খালেদা জিয়া সরকার, তার আগে তো সবই সেনা শাসিত সরকার, সেনা সরকার। তাদের সঙ্গে সম্পর্ক ছিল, সম্পর্ক ছিল না তা তো নয়। 111 সরকারের সময় তো ভারত ডিউটি ফ্রি অ্যাক্সেসটা ঘোষণাই করেছিল 111 সরকারের সময়। হুম। কোনো খালেদা জিয়ার সময় নয় বা শেখ হাসিনার সময় নয়, অনেক আগেই ঘোষণা করা হয়েছে। ফলে সরকারের যেহেতু নিকটতম প্রতিবেশী, 4000 কিলোমিটারের উপরে সীমান্ত, একটা যোগাযোগ সম্পর্ক তো রাখতেই হবে। হুম। এটা হুম। তো কোনো উপায় করা যায় না। কিন্তু সম্পর্কটা ওই সোনালী অধ্যায়ে যাবে কিনা এই নিয়ে প্রশ্ন থাকে। জি, স্পষ্ট। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। কিছু